স্প্রিং প্রজেক্ট নিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদেরকে আসলে অনেকগুলো অ্যানোটেশন ব্যবহার করতে হয়। সো কিছু কমন বা বেশি ব্যবহৃত হয় এরকম কিছু অ্যানোটেশনের একটা লিস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং কি কাজ করে তার একটু ছোট করে এখানে বলাও আছে, সেটা আমরা একটু দেখব। সো প্রথমে যেটা আমরা দেখতেছি স্প্রিং বুট অ্যান্ড ওয়েভ অ্যানোটেশন। সো প্রথমেই দেখেন একটা অ্যানোটেশন ইউজ করা হয় @স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। তো বলছে এটা কোথায় ইউজ করা, বলছে ইউজ @কনফিগারেশন @enable auto configuration and component scan। এই কাজগুলোর জন্য এটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, আর একটু সহজ করে যদি আমি বলি, একটা স্প্রিং বুট প্রজেক্টের শুরুতেই এই অ্যানোটেশনটা থাকে। সো এই দেখেন এই যে অ্যানোটেশনটা, সো এই অ্যানোটেশনটা যদি থাকে তাহলে এই কোডটা মনে করবে যে এটা একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। এটা যদি না থাকে তাহলে সে বুঝবে না যে এটাকে স্প্রিং বুটের কনফিগারেশন দিয়ে চালাতে হবে। বলি কাছে এনাবেল অটো কনফিগারেশন, এটা কি করে বলেছে মেক স্প্রিং ইউজ দ্য কনফিগারেশন বেসড অন দ্য ক্লাস পাথ, মানে স্প্রিংটাকে কনফিগারেশন করার জন্য ক্লাস পাথের মধ্যে যেগুলো বলা থাকে সেই অনুযায়ী সে এটাকে অটো কনফিগার করে দেয়। তারপর লেখা আছে @কন্ট্রোলার। সো কন্ট্রোলারের কাজ কি, বলছে মার্ক দ্য ক্লাস অ্যাজ ওয়েব কন্ট্রোলার ক্যাপাবল ফর হ্যান্ডেলিং দ্য রিকোয়েস্ট। সো আমরা যদিও এই কন্ট্রোলার আর ইউজ করব না, যেহেতু আমাদের মূল টার্গেট এপিআই নিয়ে কাজ করা, সো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে রেস্ট কন্ট্রোলার। সো বলছে আ কনভেন্স অ্যানোটেশন অফ কন্ট্রোলার অ্যান্ড রেসপন্স বডি, মানে কন্ট্রোলারের যে সুবিধাগুলো ছিল সেগুলো তো থাকবেই, সাথে আমরা যেটা করতে পারবো রেসপন্স বডিকে ইউজ করতে পারবো। তো রেসপন্স বডিটা কি সেটা আবার একটু পরেই বলছে, দেখেন বলছে মেক স্প্রিং বাইন্ড মেথড রিটার্ন ভ্যালু টু দ্য ওয়েব রেসপন্স বডি। অনেক কঠিন করে বলছে, আমি একটু সহজ করে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে আমরা যখন এপিআইতে মূলত যখন এপিআই নিয়ে কাজ করব তখনই আমরা এটাকে রেস্ট কন্ট্রোলার বানাবো, আর এপিআই যে ডাটাগুলো দেয় সেগুলোকে একটা বডি আকারে দেয়। আমি সেটা আপনাদেরকে অ্যাঙ্গুলারের সময় শেয়ার করেছি, মানে একটা এন্টিটিকে ওরা একটা বডি বলে। যেমন ধরেন একটা স্টুডেন্টের সব ডাটা, এই পুরোটাকে তারা একটা বডি বলবে আর কি, বুঝতে পারছেন? দেখেন এখানে আমি পোস্টপেনটা অন করলাম এটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এখানে একটা শব্দ আছে বডি, দেখছেন? সো বডিতে ক্লিক করলে বডিটা কেমন যাবে, ফর্ম ডাটা যাবে, এই ডাটা যাবে, র ডাটা যাবে, বা বাইনারি ডাটা যাবে। সো আমরা যেটা করি সচরাচর আমরা র ডাটাটাকে ইউজ করে এখান থেকে আমরা যেটা বেছে দিই সেটা হচ্ছে জ্যাসন। তার মানে এই যে ডাটাগুলো যে আসা যাওয়া করে এগুলোকে আমরা বলি আসলে একটা বডি। তো এই বডিগুলোকে নিয়ে কাজ করার জন্যই আমরা যে বডি যেটা ইউজ করি সেটা হচ্ছে রেসপন্স বডি, ঠিক আছে? তারপর এখানে লিখলাম আমরা রিকোয়েস্ট ম্যাপিং। তো বলতেছে কি স্পেসিফাই অন দ্য মেথড ইন দ্য কন্ট্রোলার টু ম্যাপ HTTP রিকোয়েস্ট টু দ্য ইউআরএল টু দিস মেথড। অনেক কঠিন করে বলছে, একটু সহজ করে যদি বলতে চাই, মোট কথা হচ্ছে গিয়ে কোথায় রিকোয়েস্ট করবে, মানে কোন জায়গাটায় রিকোয়েস্ট করবে, ইট মিনস কোন ইউআরএলটায় রিকোয়েস্ট করবে, সেই ইউআরএলটা আমরা যে বানাবো এই বানানোর জন্যই আমাদেরকে লিখতে হবে রিকোয়েস্ট ম্যাপিং। এটা কেমন হতে পারে, এটা অনেকটা এমন হতে পারে। তো দেখেন আমরা এখানে লিখেছি রিকোয়েস্ট ম্যাপিং, তারপর আমরা বলেছি এইটা, তার মানে এই যে এটা কন্ট্রোলার, এই কন্ট্রোলারের যে মেথডগুলো আছে এই সুবিধাগুলোকে যদি আমাদেরকে ইউজ করতে হয় তাহলে কি, তাহলে আমাদেরকে এই ইউআরএলে হিট করতে হবে। তো এই ইউআরএলটাকে যে আমি এনাবেল করলাম এই জায়গাটার জন্য, এই জন্যই আমাকে এখানে বলতে হয়েছে রিকোয়েস্ট ম্যাপিং। ইট মিনস রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশনটা আমরা ব্যবহার করলাম। আচ্ছা, তারপর আমরা দেখব রিকোয়েস্ট প্যারাম।
সো রিকোয়েস্ট প্যারাম দিয়ে কি করে, যে রিকোয়েস্টগুলোর মাধ্যমে মানে প্যারামিটারকে ধরার জন্য, রিকোয়েস্ট থেকে প্যারামিটারকে ধরার জন্য। কেমন কঠিন কথা হয়ে গেল না, যে রিকোয়েস্ট থেকে প্যারামিটার ধরবো, এটা কেমন কথা? সিম্পলি আমরা যখন একটা ডাটাকে এডিট করতে যাই, আমরা যখন একটা বাটনের মধ্যে ক্লিক করি যে এডিট, তখন আমাদেরকে কী করে ওই ডাটাটাকে নিয়ে আরেকটা পেজে চলে যায়। আরেকটা পেজে চলে যাওয়ার পরে ইউআরএল শেষের দিকে এসে কী করে একটা নাম্বার দিয়ে রাখে, মানে আইডি নাম্বার দিয়ে রাখে, তাই না? তো আমরা কি করি, ওই ইউআরএল থেকে ওই আইডিটাকে রিসিভ করে আমরা কি করি, ওই ডাটাটাকে ওই পেজে লোড করার চেষ্টা করি, তাই তো? এই জন্যই আমরা ওখানে ব্যবহার করব এখন থেকে রিকোয়েস্ট প্যারাম। বলছে বাইন্ড এইচটিটিপি প্যারামিটারস ইনটু মেথড আর্গুমেন্ট, মানে মেথডের আর্গুমেন্টের মধ্যে আমরা পাস করব। সে আমরা বলবো ফাইন্ড বাই আইডি। তো ফাইন্ড বাই আইডি, এই আইডিটা আসবে কার কাছ থেকে, ইউআরএল এর কাছ থেকে। ইউআরএল এর মধ্যে যে আইডিটা থাকবে ওই আইডিটাকে রিসিভ করে আমরা মেথডের প্যারামিটার হিসাবে পুশ করে দিব, দিয়ে আমরা ওই ডাটাটাকে লোড করব বা রিসিভ মানে রেন্ডার করে নিয়ে আসবো। ক্লিয়ার? তারপর হচ্ছে পাথ ভ্যারিয়েবল। সো আমরা অনেক সময় ওই যে ওই ইউআরএল এর মাধ্যমে অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে পাঠাবো, ঠিক আছে? অনেকগুলো ভ্যালু একসাথে পাঠাবো। যদি খুব সিম্পলি চিন্তা করতে চান তাহলে আমরা সিম্পলি যদি বলি, তাহলে ধরেন আমরা যখন একটা পিকচার সেভ করব, ডেটা উইথ পিকচার, তখন কিন্তু আমরা অনেকগুলো ভ্যালু পাঠাবো একসাথে। একটা হচ্ছে লিখিত ভ্যালু, মানে আপনার নাম, আইডি, সেম নাম্বার, এই ডেটাগুলো একটা সবগুলো মিলে একটা। ক্লিয়ার? আর এই যে পিকচারটাকে পাঠাবো, ওইটাকে পাঠাবো আমরা আলাদা করে, ওইটাকে বলা হয় মাল্টি পার্ট। আমরা যখন কাজ করব দেখবেন। সো আমরা এই দুইটা জিনিসকে একটা করে পাঠাবো। সো তখনই আমাদের এই পাথ ভেরিয়েবল ইউজ করতে হয়, যেন ও বুঝে যে এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা প্যারামিটার। ঠিক আছে? কাজ যখন করব আর একটু ক্লিয়ার হবেন। আমি জাস্ট একটু চিনিয়ে যাচ্ছি, কারণ যখন কাজ করব তখন যেন কিছুটা অ্যাটলিস্ট মনে থাকে। সো এখানে আছে দেখেন স্প্রিং ফ্রেমওয়ার্কের অ্যানোটেশন, যেমন এখানে @কনফিগারেশন। সো বলছে এটাগুলো কনফিগারেশন যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলোতে, সেই ক্লাসগুলোতে আমরা এটা লিখে দিই। সো লিখে দিলে যেটা হয়, সে মনে করে যে এটা এই প্রজেক্টকে চালানোর জন্য কনফিগারেশন। এটা এখন আর তেমন দরকার হয় না। এটা আমরা যদি স্প্রিং করতাম, কালকে তো আমরা দেখছি এক্সএমএল বেস মানে এক্সএমএল এর মাধ্যমে একটা স্প্রিংকে কীভাবে কনফিগারেশন করা যায়। একটা স্প্রিং প্রজেক্টকে আপনি অনেকগুলো ক্লাস লিখেও কনফিগারেশন করতে পারবেন এক্সএমএল না লিখে। সো তখন আমাদেরকে ওই ক্লাসগুলোর উপরে সবসময় এরকম লিখে যেতে হবে কনফিগারেশন, নাইলে ও বুঝবে না যে এই ফাইলগুলো থেকে কনফিগারেশন নিতে হবে। বুঝতে পারছেন? তারপর লিখে হচ্ছে গিয়ে কম্পোনেন্ট স্ক্যান। কম্পোনেন্ট স্ক্যানের মূলত কাজ হচ্ছে প্যাকেজের ভিতর থেকে স্পেসিফিকলি ওই কনফিগারেশনগুলোকে প্রপারলি পড়ে আসা। মেক স্প্রিং স্ক্যান দ্য প্যাকেজেস কনফিগারেড উইথ ইট ফর দ্য কনফিগারেশন ক্লাস। মানে মূলত কনফিগারেশন ক্লাসগুলো কোন প্যাকেজের ভিতরে আছে ওই প্যাকেজগুলো থেকে এই ডাটাগুলোকে পড়ার জন্যে এটা বলে দিতে হয়। তাইলে ওই পুরো প্যাকেজটাকে সে মনে করে নেয় এখানে সব কনফিগারেশন ফাইল আছে, সো ওই ফাইলগুলোকে সে স্পেশালি আলাদা করে পড়তে পারে, বুঝতে পারে। তারপরে ইম্পোর্ট লোড এডিশনাল কনফিগারেশন। ধরেন আরেকটা ফাইল আছে কোথাও লিখে রেখেছে, ওই ফাইলটাকে আমাদের এই ফাইলটা আমাদের লাগবে। খুব সিম্পল ভাষায় যদি আমরা বলি, আমরা তাকে চাইল্ড বানাতে চাই, কথার কথা। তো চাইল্ড বানাতে চাই বা প্যারেন্ট বানাতে চাই, এই ধরনের কাজগুলো যখন আমরা করতে চাই, তখন আমরা যদি চাই এই @import লিখে দিতে, তখন এই কাজটা হয়ে যাবে। হ্যাঁ। তারপরে যেমন ধরেন কম্পোনেন্ট, সো কোনো যেমন বলছে টার্ন দ্য ক্লাসেস ইনটু স্প্রিং বিন অ্যাট দ্য অটো স্ক্যান টাইম। ওই যখন এখানে যে স্ক্যান করবে, স্ক্যান করার সময় সে যেটা করবে ওই কম্পোনেন্টকে স্প্রিং বিনে কনভার্ট করবে। আচ্ছা, তারপর দেখেন @সার্ভিস টেল দ্য স্প্রিং দ্যাট it is safe to manage @component with more freedom that regular component। আচ্ছা, খুব সিম্পলি যেটা বলতেছে, সার্ভিস দিয়ে সচরাচর আমরা সার্ভিস লেভেলের ক্লাসগুলোকে
অ্যানোটেট করি আর কি, যেন ওরা ডিরেক্টলি কাজ করতে পারে, মানে কারো ভায়া হয়ে যেন যেতে না হয়। তা নাহলে আমাদেরকে কিন্তু বলতে হতো যে এটাকে এক্সটেন্ড করো কম্পোনেন্ট বা সার্ভিস করে, তার যে ডিফল্ট মেথড আছে সেই মেথডগুলোকে নিতে হবে, নিয়ে সেই মেথডগুলোর মধ্যে আমাদের সেই মেথডের বডি বানাইতে হবে। তাহলে কত কাজ, তাই না? ওরা যেটা করছে বলছে কিন্তু কিছু দরকার নাই, তুমি শুধু জাস্ট এই অ্যানোটেশনটাকে ব্যবহার করো, বাকি সব কিছু আমি এটার মধ্যে পুশ করে দিব ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে। ওকে, আচ্ছা। তারপরে একটা ব্যাপার আছে অটো ওয়্যার্ড, এটা আমরা কালকে একটু ব্যবহার করেছি। সো ওয়্যার দ্য অ্যাপ্লিকেশন পার্ট টুগেদার অন দ্য ফিল্ডস কনস্ট্রাক্টর মেথড ইন আ কম্পোনেন্ট। ওয়্যার্ড মানে আসলে কানেক্ট করে, জোড়া লাগিয়ে দেয় ও একটা কম্পোনেন্টকে আরেকটা কম্পোনেন্টের সাথে। যেমন এই যে দেখেন, আমরা এখানে লিখে দিয়েছি অটো ওয়্যার্ড। আমরা কি করেছি, এই স্টুডেন্ট কন্ট্রোলারের সাথে আমরা স্টুডেন্ট সার্ভিস নামে যে ক্লাসটা আছে তার সাথে আমরা তার দিয়ে বেঁধে দিয়েছি, জোড়া লাগিয়ে দিয়েছি। তার মানে ওর সুবিধাগুলো সব এখানে অলরেডি চলে এসেছে। তা নাহলে আমাদের কী করতে হতো, স্টুডেন্ট সার্ভিস, তারপরে একটা স্পেস, তারপর ছোটো হাতে স্টুডেন্ট সার্ভিস, তারপর ইকুয়ালস, তারপর নিউ, আবার স্টুডেন্ট সার্ভিস, তারপর সেমিকোলন, কত কিছু করতাম আমরা তাকে, তাই না? আগে কিচ্ছু করতে হচ্ছে না, শুধুমাত্র এতটুকু লিখে দিলেই ও বাকি কাজগুলো আপনার জন্য করে দেবে আপনার হয়ে। ক্লিয়ার? বিন, স্পেসিফাই a return bin to be managed by specifying context. The return bin has the same name as the factory method. যদিও আমরা bin ইউজ করিনি, আমরা যেটা করব, ধরেন একটা মেথডকে অথবা একটা ক্লাসকে আমরা bin হিসাবে ডিক্লেয়ার করে দেব। ডিক্লেয়ার করে দিলে ওই মেথডটা বা ওই ক্লাসটাকে কল করার জন্য আমাকে আর ওইটা কোন ক্লাসের মধ্যে আছে সেইটা আর বলতে হবে না। ডাইরেক্ট আমি মেথডের নামটা যদি লিখে দেই, ও অটোমেটিক কোথায় আছে ওইখান থেকে খুঁজে এনে আমি যেখানে ব্যবহার করব ওইখানে সে পুশ করে দেবে। আমি যখন মেথডটাকে লিখবো তখন শুধু তার উপরে লিখবো বিন আর মেথডটা লিখে দেবো যা দরকার তাই। বুঝতে পারছেন? যেমন আমি যদি একটা ছোট স্যাম্পল দেখাই, দেখেন। সো লুকআপ দিয়ে বলতেছে টেল স্প্রিং টু রিটার্ন অ্যাট অ্যান ইনস্ট্যান্স অফ দ্য মেথড রিটার্ন টাইপ হোয়েন ইট ইনভোক, মানে যখন একে ডাকবে তখন তার রিটার্ন টাইপটা কি, তার ভ্যালুটা কি, সেটাকে সে রিটার্ন করবে আসলে। ওকে, সো এইবার হচ্ছে কি এই জায়গাগুলো, যেমন প্রাইমারি, তারপরে কি রিকোয়ার্ড মানে ম্যান্ডেটরি ফিল করার জন্য আমরা এটা ইউজ করি। @ভ্যালু আমরা বাইরে থেকে ডিরেক্ট কিছু কোনো ভ্যালুকে চাইলে লিখি, বাট যদি এখন এটার ইউজ নাই, কমে গেছে। লেজি আমরা মাঝে মাঝে ইউজ করব, মানে লোডটা যেন কম্পাউন্ডের জন্য একটু ধীরে ধীরে লোড হয় এই জন্য। এই তো মোটামুটি এগুলো জানলেই হবে, আরও টুকটাক যেগুলো আসবে সেগুলো আমরা কাজের সাথে সাথে ধীরে ধীরে জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এতটুকুই থাকলো আমাদের অ্যানোটেশন পার্ট।